ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সটে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গদ্য অংশটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদের অংশবিশেষ তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটিতে পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে এবং এই অংশটির বিষয়বস্তু অনুসারে এর নামকরণও মূল উপন্যাস অনুসরণে করা হয়েছে রাধারানী। তাহলে এই অংশটির যে বিষয়বস্তু সেটা আমরা আগে একটু বুঝে নিই। দেখো, এই টেক্সট পোর্শনের একদম ফার্স্ট লাইনেই তোমরা দেখবে রাধারানীকে দিয়েই কিন্তু কাহিনী শুরু, যে রাধারানী রথের মেলায় উপস্থিত হয়েছিল। এরপর কিন্তু রাধারানীর তার বাবা মায়ের পরিচয় দেওয়া হয়েছে। রাধারানী বড় বাড়ির মেয়ে ছিল, কিন্তু তার বাবার মৃত্যুর পর দেখা গেল যে তার মা এক জ্ঞাতির সঙ্গে বিষয় আশয় সম্পত্তি নিয়ে মোকদ্দমায় হেরে যান এবং এই মোকদ্দমা করতে গিয়ে তিনি তার সমস্ত গয়নাগাটিও হারিয়ে ফেলেন। ফলে একটি বাড়ি ভাড়া করে সেখানে রাধারানী আর রাধারানীর মা থাকতে আরম্ভ করেন এবং রাধারানীর মা দৈহিক পরিশ্রম করে উপার্জন করতেন এবং তাতে তাদের দুজনের সংসার চলত। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল, আর এই পরিস্থিতির জন্য রাধারানীর মা রাধারানীর বয়স হওয়া সত্ত্বেও, মানে সেই বয়সেই এই কাহিনী যে সময়ে সেই সময় মেয়েদের বিয়ে হয়ে যেত, বিয়েও দিতে পারলেন না। রাধারানীর বয়স কিন্তু তখন ছিল 10-11। এরপর দেখা গেল রথের কিছুদিন আগেই রাধারানীর মা অসুস্থ হয়ে পড়লেন। রাধারানীর মা তখন আর পরিশ্রম করতে পারলেন না, ফলে তাদের উপার্জনও নেই এবং গৃহে অনটন শুরু হলো। দুজনেই মিলেই উপোস দিতে শুরু করলেন। আর রাধারানীর মা অসুস্থ ছিলেন, তাই রথের দিন দেখা গেল মানে ধীরে ধীরে রাধারানীর মার অবস্থা এতটাই খারাপ হলো যে তার পথ্য এবং ওষুধের একান্তই প্রয়োজন হয়ে পড়ল। রাধারানীর তখন 10-11 বছর বয়স ঠিকই, কিন্তু রাধারানী তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েই সেই পরিস্থিতিতেই কি করলো না, বাগান থেকে কুন্দ ফুল তুলে তার মালা গেঁথে রথের মেলায় বিক্রি করে সামান্য যেটুকুনি পয়সা পাবে তা দিয়ে মায়ের পথ্যের সংস্থান করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কাঁদতে কাঁদতেই কিন্তু রাধারানী মালা গেঁথেছিল। এরপর দেখা গেল রথের মেলায় ঠিক সময় পৌঁছলেও রথের দড়ি টানতে না টানতেই বৃষ্টি শুরু হয়, ফলে সব জমায়েত ভেঙে যায়। রাধারানীর মালা কিন্তু বিক্রি হয় না তখনও পর্যন্ত। রাধারানীর তখনও পর্যন্ত মনে আশা ছিল যে বৃষ্টি থামবে, আবার লোকের জমায়েত ঘটবে এবং তার মালা বিক্রি হবে, কিন্তু তার সে আশা পূর্ণ হলো না। বৃষ্টি আরও বাড়লো, সন্ধে হলো এবং সন্ধে থেকে রাত্রিও নামলো, পথ ঘাট দুর্যোগপূর্ণ হয়ে উঠলো, পঙ্কিল হয়ে উঠলো। রাধারানী তখন একা কিভাবে বাড়ি ফিরবে এই ভাবনায় আতঙ্কে কাঁদতে শুরু করলো। কিন্তু সেই পরিস্থিতিতে রাধারানী হাঁটার চেষ্টা করলো বাড়ির উদ্দেশ্যে, পারছিল না, পড়ে যাচ্ছিল, কিন্তু বুকের মধ্যে আগলে রেখেছিল সেই কুন্দ ফুলের মালা তখনও পর্যন্ত। এরপর কাহিনীতে আমরা দেখি হঠাৎ করে এক ব্যক্তি যেন এসে পড়ে রাধারানীর ঘাড়ের উপর। কাহিনীর মধ্যে আমরা এই ব্যক্তিটিকে একজন দয়ালু ব্যক্তি হিসেবে পাই এবং তিনি মনের দিক থেকে যথেষ্ট ভালো মানুষ ছিলেন, যে কারণে শ্রীরামপুর পর্যন্ত রাধারানীকে নির্বিঘ্নে বা নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়ার বা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করেছিলেন। শুধু তাই নয়, ব্যক্তিটি কথায় কথায় রাধারানীর কাছ থেকে, রাধারানী যেহেতু ছেলে মানুষও ছিল, রাধারানীও বলে ফেলেছিল, তা রাধারানীর কাছ থেকে তার পারিবারিক অবস্থা এবং তার এই মালার সঙ্গে করে রাখার কারণ সমস্ত কিছু জেনে নিয়েছিলেন। ফলে সেই শ্রীরামপুরে বাড়ি পৌঁছে দেওয়ার পর ব্যক্তিটি দয়া পরবশতই রাধারানীর মালাগুলি কিনে নিয়েছিলেন, কিন্তু সেই মালার মূল্য হিসেবে পয়সার পরিবর্তে তাকে টাকাই দিয়েছিলেন। রাধারানী স্পর্শে অনুভব করে সেই অন্ধকারে বুঝতে পেরেছিল সেগুলি পয়সা নয়, টাকা, কিন্তু ব্যক্তিটি আর তা ফেরত নেবেন না বলেই তিনিও আর অপেক্ষা করেননি। এরপর দেখা যায় রাধারানীর সেই দারিদ্রতাপূর্ণ জীবনযাপনের সম্পর্কে যেহেতু অবগত হয়েছিলেন, দয়া পরবশতই স্থানীয় যে জামা কাপড়ের দোকান, সেই দোকানদার পদ্মলোচন বাবুর হাতে করেই তিনি রাধারানীর জন্য কাপড় কিনে রাধারানীর বাড়িতে পাঠিয়ে দেন। তাছাড়া সুযোগ বুঝে বাড়ির ভেতরে একটি নোটও ফেলে যান এবং নোটে নাম লেখা থাকে রুক্মিণী কুমার রায়। রাধারানী এবং রাধারানীর মা মনে করেন যে রুক্মিণী কুমার রায় নামক ব্যক্তিটি রাধারানীকে নিরাপদে সেই রথের দিনে বাড়ি পৌঁছে দিয়েছিলেন এবং তিনি তাকে ফুলের মালার মূল্য হিসেবে পয়সার বিনিময়ে টাকা দিয়েছিলেন, কাপড় কিনে পাঠিয়েছিলেন, এমনকি বাড়িতেই নোটটাও ফেলে গেছে। তাই সেই ফুলের মূল্য হিসেবে রাধারানী যা পেয়েছিল সেই দিয়েই কিন্তু মায়ের পথ্যের সংস্থান বা সেই মূল্যটাই কিন্তু রাধারানী শুধুমাত্র খরচ করেছিল, সেই নোটটা কিন্তু কোনোভাবে তারা কেউই ব্যয় করেননি।
রাধারানীর মাও নয়, রাধারানীও নয়। বরং রাধারানীর মা সুস্থ হওয়ার পরে দুজনে মিলে রুক্মিণী কুমার রায়কে অনেকভাবেই খোঁজাখুঁজি করেছেন, কিন্তু তারা রাধারানীর মা কোনোভাবেই তার অনুসন্ধান পাননি। কিন্তু তারা সেই নোটটিকে গুছিয়ে রেখে দিয়েছিলেন। তারা কোনোভাবেই সেই নোটটিকে তাদের অভাব অনটন দূর করার জন্য ব্যবহার করার ইচ্ছা মনে পোষণ করেননি। তা আমরা এই যে এইটুকুনি কাহিনীর অংশ পেলাম টেক্সট পোর্শনের মধ্যে, দেখো এখানে কিন্তু রাধারানীর প্রসঙ্গ ধরেই পুরো কাহিনীটা আবর্তিত হয়েছে। রাধারানীর রথের মেলায় উপস্থিত হওয়া, রাধারানীর পারিবারিক অবস্থার বর্ণনা, রাধারানীর মালা গেঁথে মালা বিক্রি করতে যাওয়া, আবার মালা বিক্রি করতে না পারা একটা অসহায় অবস্থা, রাধারানীরকে সাহায্য করার জন্য এক ব্যক্তির এগিয়ে আসা এবং রাধারানীর অবস্থার কথা ভেবেই ব্যক্তিটি দয়া পরবশত তাকে একের পর এক সাহায্য করে গেলেন এবং রাধারানী এবং তার মা সেই সাহায্যের যতটুকুনি গ্রহণ করা যায় ততটুকুনি গ্রহণ করলেন, লালসাবশত কিন্তু বেশি গ্রহণ করেননি। তাহলে এই যে কাহিনীর অংশের মধ্যে রাধারানীর ছেলে মানুষের মধ্যেও আমরা দেখব তার উপস্থিত বুদ্ধি, তার সাহসিকতা, তার সহজ সরল আচরণ, তার একটা ব্যক্তিত্ব যেন এখানে ফুটে উঠেছে পুরো কাহিনীর মধ্য দিয়ে। তাই নামকরণ যে রাধারানী যে করা হয়েছে বিষয়বস্তু অনুসারে সেটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত। তাহলে আজকে দেখো তোমাদেরকে খুব বেশি টেক্সট পোর্শন আলোচনা করছি না, প্রশ্নও দিচ্ছি মাত্র দুটো, এর পরেই দিচ্ছি। আর সেই দুটো প্রশ্নের উত্তর সহ তোমাদের কাছে টেক্সট পোর্শনটা ধরে ধরে আলোচনা করব। তোমাদের এখানে আজকে এই দুটি প্রশ্নই দেয়া হয়েছে, প্রশ্নগুলি আগে তোমরা খাতায় তুলে নাও। তাহলে দেখো আমরা শুরু থেকে একদম টেক্সটের লাইন ধরে পড়ে নিয়ে দেখব কোথায় কিভাবে প্রশ্ন আসতে পারে। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়াছিল। তাহলে কোথায় হ্রদ দেখিতে গিয়াছিল এটা কিন্তু এমসিকিউ এর জন্য প্রশ্ন বারবার আসে। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই, 11 অর্থাৎ 11 বছর পূর্ণ হয় নাই। তা এখানে তার মানে তার বয়স হবে কত, 10-11 এভাবেই বলা হবে। বা এমসিকিউতে অপশান থাকলে কীরকম ধরনের অপশান রয়েছে, যদি বইয়ের পুরোই অর্থটাই লাইনটাই থাকে 11 পূর্ণ হয় নাই, তখন তোমাদের কিন্তু এই অপশানই চুজ করতে হবে। দেখো এই দুটো লাইন পড়ার পরেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে টেক্সট পোর্শনটা সাধু ভাষায় লেখা। তোমরা এখানে পুরো বইয়ের হুবহু টেক্সটের লাইন ধরেই উত্তরগুলো বলবে, কিন্তু শুধু সাধুটাকে চলিত করে নিয়ে তোমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে। তারপরে দেখো আমি তোমাদের একটু আগে আলোচনাতে বললাম যে প্রথম লাইনেই কিন্তু দেয়া আছে রাধারানীর রথের মেলায় উপস্থিত হওয়ার প্রসঙ্গ, সেটা তোমরা দেখলে। এরপরে দেখো তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই, তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা, সর্বস্ব বলতে বিষয় আশয় সম্পত্তি সমস্ত কিছুর কথাই বলা হচ্ছে। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল, প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি। তাহলে যে সময়ের কাহিনী বা লেখা সেই সময়কার 10 লক্ষ টাকার সম্পত্তি মানে ভাবা যায় না। ডিক্রিদার সকলই লইল, খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। তাহলে আবেদন করলেন ঠিকই, কিন্তু আর তো তাদের হাতে কোনো অর্থ নেই যে তারা তাদের দিনপাত করবেন। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল, রাধারানীর বিবাহ দিতে পারিল না। দেখো আজকে তোমাদের 1 নম্বর প্রশ্ন ইতিপূর্বে দিয়ে দিয়েছি, রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর বিয়ে দিতে না পারার কারণ কি? তাহলে আমরা উত্তরটা বলবো কোথা থেকে না, একদম শুরু থেকে, শুরুর ফার্স্ট লাইন বাদ দিয়ে এই পোর্শন থেকে আমাদের উত্তরটা স্টার্ট হবে। আর এই যে লাইনটা ছিল, লাইনটার এই পর্যন্ত হচ্ছে উত্তরের পোর্শন। তাহলে পুরো উত্তরটা একদম টেক্সট পোর্শন ধরেই তোমরা দেবে, শুধু সাধুর জায়গায় বিষয়টাকে তোমরা চলিত করে বলবে। আমি একবার একটা প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, দেখো বইয়ের লাইনগুলো ধরে ধরে। এখানে রাধারানীর বয়স 11 তখন পর্যন্ত পূর্ণ হয়নি, তাদের
রাধারানীর পিতামাতার অবস্থা পূর্ব অবস্থায় বেশ ভালোই ছিল, বড় বাড়ির মেয়ে ছিল রাধারানী, কিন্তু তার পিতার মারা যান। তার মায়ের সঙ্গে একজন জ্ঞাতির তার বিষয় আশয় সম্পত্তি নিয়ে সমস্ত কিছু নিয়ে একটি মোকদ্দমা হয়। সেই মোকদ্দমাটি তার মা হাইকোর্টে হেরে যান এবং হেরে যাওয়া মাত্রই ডিক্রি জারি করে তাদের ভদ্রাসন থেকে বের করে দেন। প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি রাধারানীর মা হারিয়ে ফেলেন এবং ডিক্রিদার সব নিয়ে নেন। আর খরচ আর ওয়াসিলাত দিতে গিয়ে যে নগদ তার সমস্ত কিছু হারিয়ে ফেলেন। এরপর রাধারানীর মা তার অলংকার বিক্রি করে দিয়ে প্রিভি কাউন্সিলে আবেদন করেছিলেন। ফলে দেখা গেল তাদের আর খাবারের সংস্থান হলো না। তখন রাধারানীর মা রাধারানী দুজনে মিলে একটি কুটিরে আশ্রয় নিলেন এবং সেখানে রাধারানীর মা শারীরিক পরিশ্রম করে দিন কাটাতে লাগলেন এই পর্যন্ত। ফলে সেই পরিস্থিতিতে পড়ে রাধারানীর আর বিয়ে দিয়ে উঠতে পারলেন না তার মা। তাহলে বোঝা গেল উত্তরে কোথাও তোমাদের একটা এক্সট্রা লাইন বানাতে হবে না, ভাবতে হবে না, পুরো টেক্সট পোর্শনেই উত্তরটা রয়েছে। শুধু সুন্দর করে তো পড়ে এবং তথ্যগুলোকে পরপর মাথায় রেখে দিতে হবে, তাহলেই তোমাদের উত্তর। এখানে বেশি মুখস্থ করতে হবে না, শুধু পড়ার সময় ভেবে ভেবে দেখবে যে এই ঘটনায় এই বিষয়গুলো, এগুলো মাথায় রেখে দেবে। এরপরে দেখো, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল, সুতরাং আর আহার চলে না। দেখো, আমি আজকে তোমাদের প্রশ্ন দিইনি, এই লাইনটা ধরে প্রশ্ন হতে পারে। সুতরাং আর আহার চলে না, কাদের কেন আহারের সংস্থান আর রইল না? উত্তর কিন্তু একই, শুধু একটা লাইন সংযুক্ত হবে, মানে প্রথম এই লাইন ধরে প্রশ্নে যা উত্তর বলেছো ওই উত্তরটাই হবে, শুধু ওর সঙ্গে সংযুক্ত হবে এই লাইনের বিষয়টা, যে রাধারানীর মা রথের কিছুদিন পূর্ব থেকেই অসুস্থ হয়ে পড়েন, তাই তাদের পরিশ্রম করার, তার মায়ের পরিশ্রম করার ক্ষমতা নেই বলে তাদের আর একদম দিন চলছিল না, ফলে তাদের আহারের সংস্থান আর রইল না। এরপরে দেখো, মাতা রুগ্না এজন্য কাজে কাজেই তাহার উপবাস। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কি দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল, মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। তাহলে আজকে তোমাদের প্রশ্ন দিয়েছি 2 নম্বরে, তাহাতেই মার পথ্য হইবে। প্রশ্নটা ভালো করে দেখবে যে কোন পরিস্থিতিতে কে কিভাবে তার মায়ের জন্য পথ্যের সংস্থান করেছিল। তাহলে কোন পরিস্থিতি মানে রাধারানীর বাবা মায়ের অবস্থাটা কিভাবে, মানে একদম নিঃস্ব অবস্থায় তারা উপনীত হলেন, কিভাবে তারা কুটিরে আশ্রয় নিয়ে রাধারানী এবং রাধারানীর মা কুটিরে আশ্রয় নিয়ে দিনপাত করতে থাকলেন। তোমাদের এই প্রথম প্রশ্নটার যতটুকুনি এই রাধারানীর বিবাহ দিতে পারিল না, মানে একদম শুরু থেকে যতটা আমরা উত্তর বলেছিলাম তার সঙ্গে সংযুক্ত হবে কি না, রথের কিছুদিন পূর্ব থেকে রাধারানীর মা ঘোরতর পীড়িত হয়ে ওঠেন, ফলে তিনি আর পরিশ্রম করে দিনপাত করতে পারলেন না, তাদের আর অন্যের সংস্থান হলো না, তো দুজনকেই উপবাস করে কাটাতে হলো। রথের দিন রাধারানীর মা একটু বিশেষভাবে অসুস্থ হয়ে পড়লেন, পথ্যের প্রয়োজন হলো, ফলে রাধারানী উপায় না দেখে নিজের বুদ্ধিমতো বাগান থেকে বনফুল তুলে তার মালা গাঁথতে শুরু করলো এবং এই মালার রথের হাটে বিক্রি করে যে 2-1 পয়সা পাবে তা দিয়েই তার মায়ের পথ্যের সংস্থান করবে বলে মনে মনে স্থির করে। তাহলে এভাবেই রাধারানী তার মায়ের পথ্যের সংস্থান করবে বলে ভেবেছিল, এই যে ফুল তুলে মালা বিক্রি করে। আর তাদের কোন পরিস্থিতিতে পড়ে এই মানে উপায় অবলম্বন করতে হচ্ছে রাধারানীকে না, পুরো যে পূর্বে আমরা পরিস্থিতিটা পেয়েছিলাম তাদের আর্থিক অনটনের কথা আর তার মায়ের পীড়িত হয়ে পড়ার কথা, এই দুটো অংশ নিয়ে আমাদের উত্তরটা কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা আজকে লক্ষ্য করেছো নিশ্চয়ই যে প্রশ্ন দুটোতেই আমি 3/5 দিয়ে রেখেছি। 3 থাকলে উত্তরটাকে তোমাদের সংক্ষেপে উপস্থাপন করতে হবে, আর 5 নম্বর থাকলে পুরো টেক্সটের হুবহু এইখানে যতটুকুনি পোর্শন আছে পুরোটাই ব্যক্ত করলে কিন্তু তাহাতেই মার পথ্য হইবে এই প্রশ্নের উত্তর তোমাদের একদম মানে কমপ্লিটলি তোমরা দিতে পারবে, তার বেশি কিছু বলার এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, আজ তোমাদের এতটাই আমি পড়ালাম এবং 2টি প্রশ্ন দিলাম, ভালো করে এই টেক্সট পোর্শন একটুই আলোচনা হলো, কেননা প্রথমে বিষয়বস্তুটাও তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা এতটুকুনি অনুশীলন করো, এর পরের ভিডিওতে আমি তোমাদের বাকিটা আশা করছি কমপ্লিট করে দেবো।